TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা নিউ ইয়র্কে কিংবা আমেরিকা চাকরি, কেরিয়ার, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং অর্থনীতি সহ নানাবিধ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কার কতটা সম্ভব। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনকে। স্বপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য TVN24 কে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত জানানোর থাকে আমাদের এই আলোচনা নিয়ে, আপনারা সেটি সরাসরি এই টেলিফোন করে জানাতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা কমেন্টসে যে কোনো মন্তব্য কিংবা কোনো মতামত জানাতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। স্বপন ভাই, সেটি হলো বাংলাদেশের অর্থনীতি নিয়ে শুরুতে এক ধরনের ঢাক ঢোল পেটানো হয়েছে। বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে আছে, সাউথ এশিয়ার ইমার্জিং টাইগার বলা হচ্ছিল বাংলাদেশকে। কিন্তু পরবর্তীতে এসে একটা সময় দেখা গেল অর্থনীতির অবস্থাটা তেমন একটা ভালো নয়। বিশেষ করে বাইরের বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে একের পর এক ঋণের জন্য আবেদন করা হচ্ছে। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি একটা হলো ব্যাংকিং সেক্টর। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এই বেহাল দশার কারণটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন, জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা আপনি যেটা বললেন ঢাকঢোল পেটানো ছিল, সেটা হয়েছিল আজ থেকে বেশ কিছু বছর আগের। তখন আপনার থেকে সে ধরেন 10-12 বছর 13 বছর আগের যদি পরিবেশ পরিস্থিতি দেখেন, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো ছিল, ব্যাংকিং অবস্থা অনেক ভালো ছিল। একটা চক্র দিনে 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 আস্তে আস্তে যে মাফিয়া চক্র তৈরি হলো, সেই চক্রটা ব্যাংকিং সেক্টরকে এমনভাবে গ্রাস করলো চারিদিক থেকে, সেখানে বাংলাদেশের যে আমলাতন্ত্র তারাও এটার সাথে একাত্ম হয়ে, সম্ভবত তারাও একাত্ম না হলে এইভাবে হতে পারতো না। তারা হওয়ার কারণে ব্যাংকিং সেক্টরটা একটা লুটেরার রাজত্বের মধ্যে চলে গেল। কিছু কিছু ব্যাংকের সেক্টরের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাই জন্যই আজকের এই ব্যাংকের এই অবস্থা হয়ে গেছে। ব্যাংকটা কিন্তু আসলে খুব ভালো ছিল আজ থেকে 12-13 বছর আগে, সেই 2010 সাল থেকে তখন ব্যাংকের অবস্থা খুব ভালো ছিল। 13-14তে সে ব্যাংকটা একটু পরিণামে পড়লো, তারপর আবার মোটামুটি একটু ঠিক হলো। কিন্তু 16-17 পর থেকে আমরা দেখলাম ব্যাংকিং সেক্টর দিন দিন একটু নিঃসেন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে। সেটা হলো যে মাফিয়া চক্র যারা ছিল আমলাদের সাথে একসাথে মিলেমিশে, এদের কারণে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরটা খুব একটা খারাপ পর্যায়ে চলে গেল। ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ এই মাফিয়া চক্ররা নামে বেনামে নিয়ে নিল। বড় বড় আপনারা সবাই জানেন, একটা স্বার্থন্বেষী মহলের হাতে যদি 8টা ব্যাংক চলে যায়, তো অটোমেটিক্যালি আপনার বোঝা যায় যে ব্যাংক সেক্টরটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সেম ঘটনা ঘটলো ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট ব্যাংক। ফিনান্স, তাদের ইনভেস্টমেন্ট সব কিছুতে তারা দেয়ার ভেরি এক্সট্রিম জায়গা ছিল। সেই ব্যাংকটাও যখন একটা চক্র হাতে চলে গেল, তখন সেখান থেকে আস্তে আস্তে ব্যাংকটা খারাপ হতে থাকলো। এটাই এর পিছনে আপনি বলছিলেন যে আমলাতন্ত্র অনেক বেশি জড়িত, কিন্তু পাশাপাশি রাজনীতি কতটা জড়িত ছিল? এরা তো এই আমলাতন্ত্রের লোকরা আর প্রভাবশালী লোকরা, মাফিয়া যাদেরকে বলা হয়, এরা সবাই তো রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে জড়িত না থাকলে এই দুইটা সেক্টর এত বেশি সম্পৃক্ত ছিল, না থাকলে কিন্তু এই ঘটনাগুলি ঘটতে পারতো না। আপনি যে পরিবারটি হয়তো নাম নিচ্ছেন না, যে একটি পরিবারের হাতে 8টি ব্যাংক চলে গিয়েছিল, এবং তারা বিভিন্ন ব্যাংক থেকে, তাদের নিজস্ব ব্যাংক থেকে, অন্যান্য ব্যাংক থেকে নামে বেনামে প্রচুর অর্থ, প্রচুর লোন, তারা কোটি কোটি টাকা সেখান থেকে নিয়ে গেছে। কোটি টাকা তো না, এটা শত হাজার কোটি, হাজার হাজার কোটি টাকা। এমন অবস্থা দাঁড়িয়েছে আপনার, এই মাফিয়া চক্ররা যারা বিভিন্ন ব্যাংকের মেইন জায়গায় ছিল, চেয়ারম্যান পদে ছিলেন, তাদের যে একটা ছত্রছায়া ছিল, সেই ছত্রছায়া থেকে তারা আমি দিচ্ছি ওনাকে, উনি দিচ্ছে আমাকে, তারা এক্সচেঞ্জ করছে, আদান প্রদান করছে। আমি আমার ব্যাংক থেকে ওনাকে দিয়েছি, ওনার ব্যাংক থেকে আমি নিয়েছি, এবং নামে বেনামে। নিজেদের নামে কিন্তু খুব একটা নাই, সব তারা বেনামে করছে, করেছিল। যার জন্য এই এখন তাদেরকে ধরা যাচ্ছে না, বেনামে করার কারণে তাদেরকে ধরা যাচ্ছে না। এখন আমি আমার ব্যাংক থেকে বেনামে যদি আরেকজনকে দিয়ে থাকি,
তাকে ধরবো কিভাবে এখন? ওই লোকটাকে তার ধরা যাচ্ছে না। বেনামের লোকটা তো নাম, মানে নাম আছে, কিন্তু ম্যান ইজ নট দেয়ার। কিন্তু ব্যাংকে যে কর্মকর্তারা, তারা কি বাধ্য ছিলেন? তারা বাধ্য না থাকলে তার করতে পারতো না, তারাও বাধ্য ছিল। একটা লোন পাওয়ার তো নির্দিষ্ট কিছু নিয়ম আছে, লোন সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কিভাবে এমনও হচ্ছে? আছে যে বাংলাদেশে আপনার বিগত কয়েকটা বছর আপনি যদি যান দেখবেন, এবং ব্যাঙ্কগুলিতে খুঁজলেই জানবেন, আজকে অ্যাকাউন্ট করছে, আজকেই লোন হয়ে গেছে। এটা যে আপনার লোনের একটা সিস্টেম, সে অ্যাকাউন্ট করবে, প্রপোজাল পাঠাবে, প্রপোজালটা স্ক্রুটিনি হবে, একটা অ্যানালাইসিস হবে, ক্রেডিট কমিটিতে যাবে, ক্রেডিট কমিটি থেকে বোর্ডে যাবে, বোর্ড থেকে আপনার এটা পাস হবে, দেন ইট টেক্স অ্যাট লিস্ট মিনিমাম 10, 15, 20 days মিনিমাম। বাট আজকে অ্যাকাউন্ট হয়েছে, আজকে লোন হয়ে গেছে, এরকম নজির অগণিত পাবেন। কিংবা সেক্ষেত্রে আজকে যারা অ্যাকাউন্ট হয়েছে, ব্যাংকের দুদিন কর্মকর্তা 3 দিন, ছিলেন, তাদের কিছু বলার ছিল না এই ধরনের অনিয়ম? তাদের কোনো বলার তারা ছিল না, চাকরি করেছেন। তাদের কোনো বলার ছিল না, তাদের চাকরির স্বার্থে তাদেরকে করতে বাধ্য হয়েছিল তারা। আমি যদি স্পেসিফিক আপনার ব্যাংকটি নিয়ে কথা বলি, এক্সিম ব্যাংক, যেখানে আপনার আগে আপনি সদ্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, আপনার আগে যিনি চেয়ারম্যান ছিলেন 17 বছর ধরে তিনি চেয়ারম্যান ছিলেন। না, উনি চেয়ারম্যান ছিলেন 2000 সাল থেকে প্রায় 24 বছর, 24 বছর, 2 যুগ তিনি চেয়ারম্যান 24 ছিলেন। বছর এবং plus। এখন বর্তমানে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তার সম্পত্তি জব্দ করা হচ্ছে, তার নামে মামলা হচ্ছে। দীর্ঘ সময় ধরে আপনাদের ব্যাংকের কি অবস্থা হয়েছে? ওয়েল, আপনার আসলে ইসলাম, আমি আপনাকে একটু আগে বললাম যে আমাদের ইসলামী ব্যাংকটা ছিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক, প্রাইভেট ব্যাংকের ভিতরে। ইসলামী ব্যাংকের পরেই মনে করেন 2-3 নম্বরে ছিল এক্সিম ব্যাংক, খুবই ভালো পজিশনে ছিল 2007, 8, 9। এরপর থেকে আমার আগের যে চেয়ারম্যান ছিল, উনি যখন আগের প্রাইম মিনিস্টারের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করলো, করতে করতে আস্তে আস্তে উনি একচেটিয়া মানে আধিপত্য বিস্তার আরম্ভ করলো। করতে করতে উনি তখন, উনিও একজনকে দেয়, উনিও তাদের থেকে নেয়, উনিও বিভিন্ন নামে উনি লোন নিছে, নিয়ে উনি ব্যাংকটাকে একটা মানে খুবই খারাপ পর্যায়ে নিয়ে আসছে, যেটা আমি এখন মানে আমি তো গত 29 তারিখে, সম্ভবত 29 তারিখে আমি চেয়ারম্যান হলাম। তারপরে 1 তারিখ থেকে যখন মানে আরম্ভ করলাম দেখাশোনা করা, তখন থেকে দেখি যে মানে টাকাই নেই। আর যখন ওনার নামে আপনার একের পর এক মানে ইউটিউবে চ্যানেলে আসতে মানে বিভিন্ন মেসেজ আসা আরম্ভ হলো, তখন ভয়ে সমস্ত মানে যারা ডিপোজিটার তারা পর্যন্ত টাকা তোলা আরম্ভ করলো। ওই টাকা তুলতে গিয়ে ব্যাংকটা একটা প্রবলেম পড়ে গেলো, যার জন্য আমরা একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ ব্যাংকের থেকে 1000 কোটি টাকা লোন নিলাম 3 মাসের জন্য। এটা আস্তে আস্তে এখন আমরা রিকভার করার পর্যায়ে আছি। মানুষ এখন আবার কিছুটা আস্থা ফিরে আসছে, তবে এটি একটু সময় লাগবে, হয়তো 3-4 মাস 5 মাস লেগে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। সবচেয়ে বড় যে জায়গাটি আপনি বলছিলেন যে যারা বিনিয়োগকারী কিংবা যারা আপনাদের ব্যাংকে আমানত রাখছেন, তাদের মধ্যে আস্থার সংকট। Right. এটা শুধুমাত্র আপনাদের এক্সিম ব্যাংক নয়, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাংকগুলিতে মাফিয়াদের রাজত্ব ছিল, সেই ব্যাংকগুলিতে, যেমন আপনি ইবিএল দেখেন, ইবিএল-এ সেই প্রবলেম নাই। ওকে, আপনি প্রাইম ব্যাংকে দেখেন, ওই প্রাইম ব্যাংকে ওই প্রবলেমটা নাই। এরকম কিছু কিছু ব্যাংকে এই প্রবলেমটা নাই, বাট যে ব্যাংকগুলিতে মাফিয়াদের রাজত্ব ছিল, সেই ব্যাংকগুলিতে কিন্তু এরকম প্রবলেম। এটা প্রায় 12, 14, 15, 16টা ব্যাংক আছে যাদের এই প্রবলেমটা সাফার করছে। এক্ষেত্রে একটা বিষয় হলো যে ফার্স্ট জেনারেশন ব্যাংক, সেকেন্ড জেনারেশন ব্যাংক, ইভেন থার্ড জেনারেশন ব্যাংক পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো একটু কম ছিল। যখন ফোর্থ জেনারেশন গিয়ে এতগুলো ব্যাংককে অনুমোদন দেয়া, বাংলাদেশের এত ছোট অর্থনীতির একটা দেশ, সেখানে 62টার মতো ব্যাংক রাখা, অনুমোদন দেয়া, সেটা কি আসলে এইসব কারণে যে ব্যাংকের অনুমোদন দিলেই সেখান থেকে একটু লুটে পুটে খাওয়ার একটা সুযোগ তৈরি হয়, সেসব কারণে কি হয়েছে, কিংবা দরকার আছে কিনা এতগুলো ব্যাংক? আপনার থার্ড জেনারেশন, আমরাও থার্ড জেনারেশন ব্যাংক, এক্সিম ব্যাংকও থার্ড জেনারেশন ব্যাংক। থার্ড জেনারেশন ব্যাংকের পরে কিন্তু আর কোনো ব্যাংক আমার মতো মনে হয় যে আর দরকারই ছিল না। কারণ থার্ড জেনারেশন ব্যাংকও প্রায় 13টা ব্যাংক দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়াতে মনে করেন অনেক, প্রত্যেকটা ব্যাংকে তো 150 থেকে 200 ব্রাঞ্চ। এর ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ব্যাংক সব মিলে প্রচুর ব্রাঞ্চ, অনেক। এরপরে যখন ফোর্থ ফিফথ জেনারেশন ব্যাংক হলো, তখন প্রায় 15টার মতো ব্যাংক হয়ে গেল। আপনার সীমান্ত ব্যাংক হলো একটা, বিডিআর ব্যাংক, সীমান্ত ব্যাংক। এখানে কতজন লোকের ব্যবসা হবে? সীমান্ত ব্যাংকের মানে ক্যাপিটাল কত, কিংবা ব্যাংক কতটুকু ব্যাংকিং করবে ওরা, সে একটা এক্সাম্পল দিলাম।
আপনার এই যে আনিসুল হক সাহেব আইনমন্ত্রী, ওনাকেও একটা ব্যাংক দিয়ে দিল। উনি একটা ব্যাংকগুলো কি করতে পারবে এতটুকু, যেখানে 400 কোটি টাকার ডিপোজিট লাগবে ব্যাংক করতে, সেখানে এই 400 কোটিটা তারা পাবে কোথায়? একজন লোকে মানে কয়েকজন লোকেরা করলো এরকম কয়েকটা ব্যাংক, মধুমতি ব্যাংক, এরা 400 কোটি টাকা দিয়ে ব্যাংক করতে হয়েছে তাদেরকে। তো এটা বিশাল একটা অ্যামাউন্ট। তো এরা এই টাকাগুলি, তারা এই ব্যাংকগুলি করার অর্থই ছিল তাদের নাম প্রতিপত্তি, সাথে সাথে সেখান থেকে একটা বিশাল সাম্রাজ্য করে তোলা। এটাই ছিল তাদের, আমার মতো মনে হয় আর কি। আমি যা দেখলাম এখন, যা দেখি মানে এত বছর পরে যা দেখতে পাচ্ছি, তাতে মনে হয় এটাই হলো কারণ। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. যেমন মার্কেট ইউনিয়ন ব্যাংক, তারপরে আপনার এই যে ওই সময়কার এনআরপিসি, এনআরপি ব্যাংক, ব্যাংক, পদ্মা ব্যাংক, এরা তো সব তাই হলো, বুঝছেন না? মানে আলটিমেটলি আপনার ওই ফোর্থ জেনারেশন ব্যাংক থেকে দেখেন একটা ব্যাংক কিন্তু খুব একটা ভালো পজিশন নাই। অনেকগুলো ব্যাংকে একীভূত করতে হলো অন্য ব্যাংকে, একীভূত করতে কেউ রাজি হচ্ছে না এখন আর। আচ্ছা, গভর্নমেন্ট মানে আরেকজনের ব্যর্থতার দায় কেন আমি নেব? কে নেবে? আপনার একজনের 3,000, 4,000, 5,000, 6,000 কোটি টাকা লাইব্রেরি, যেটা ফেরত আসবে না। এই আরেকটা ব্যাংকে 5,000, 6,000 কোটি টাকা নিয়ে কি করবে? সে লাইব্রেরি নিয়ে কতদিনে সে এইসব টাকা উঠাবে? সে তো রিকভারি করতেও পারবে না এদের। কিন্তু অনেক ম্যাক্সিমাম টাকা তো বেনামি, একটু আপনি যেটা বললাম যে এইগুলি ম্যাক্সিমাম আপনার বেনামে, ছবি আপনার, নাম আরেকজনের, ঠিকানা কিন্তু আরেকজনের। এত বড় দুর্নীতি হয়ে গেল, ব্যাংকের কর্মকর্তারা নয় বাধ্য হলেন, পরিচালনা পর্ষদগুলো কি করলো? তাদের কি এখানে পরিচালনা পর্ষদের, এদের এই মাফিয়াদের কাছে পরিচালনা পর্ষদের করার কিছুই ছিল না। পরিচালনা পর্ষদটা জাস্ট মানে আপনার ওই যে ফর নাথিং। আর ওইখানে ম্যাক্সিমাম ইয়েটাই করতো আপনার এই চেয়ারম্যানরা পোস্ট ফ্যাক্টর করে ফেলতো। আচ্ছা, তাদের কোনো মানে অন্য কারো কোনো তোয়াক্কাও করতো না, কোনো কিছুই করতো না, যার জন্য এগুলি তারা করে ফেলছে। যেমন আমি যখন ভোট করলাম, আমি 3টা ভোট করে আসছি। 1 তারিখ থেকে আমি এই পর্যন্ত আসা 15 তারিখ আসছি। আমি আসার সময় পর্যন্ত আমি 3টা ব্যাংক, আমি 15 তারিখ রাত্রে রওনা দিচ্ছি, 15 তারিখে আমি আরেকটা করেছি। আমি যতটুকু পারছি এই 3টে মিটিংয়ে আপনি সব কিছু আমি ট্রান্সপারেন্ট করার জন্য বলছি, এবং আমি পুরো বোর্ড সহ এমডি সব মিটিং করে স্টেট বলে দিচ্ছি এভরিথিং শুড বি ট্রান্সপারেন্ট, এবং সব কিছু আলোচনার মাধ্যমে কোনো কিছু, আমি তো কোনো অর্ডার দিবই না, কেউ কোনো অর্ডার দিতে পারবে না। এই নিয়মের বাইরে ব্যাংকিং নিয়মগুলিকে আমাদের কাছে দিতে বলছি, এবং নিয়মের বাইরে কোনো কিছু হতে পারবে না। এবং একটা লোক লোনের জন্য, যদিও আমি এখন আমার ব্যাংকে একটু ফিনান্স প্রবলেম চলতেছে, আমাদের মতো ধর 15-20টা ব্যাংকেই চলতেছে, আমি আপাতত নেক্সট 6 মান্থ আমরা কোনো লোন দিব না, নতুন কোনো লোন তৈরি করব না। আমরা রিকভারি, যে সমস্ত প্রবলেম সেগুলিতে রিকভারি করার চেষ্টা করব। প্রতি মাসে আমাদের একটা ভালো রিকভারি আসতে হবে, আমার ডিপোজিট বাড়তে হবে, আর যারা খারাপ আছে তাদেরকে নিয়ে আমাদের আলাদা আলাদা করে বসতে হবে। ভালোদেরকে আমরা ভালোভাবে ট্রিট করব, খারাপ যারা হয়ে গেছে তাদেরকে আমার নিয়ে বসে ওদের সাথে কীভাবে ওরা নিজেরা ডেভেলপ করবে, কিভাবে তারা পে অফ করবে, তাদেরকে সময় দিব। কিন্তু অনেকে তো পালিয়ে যাচ্ছেন, যারা ঋণ নিয়েছেন তারা পালিয়ে যাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন, অনেকগুলোতে আগুন ধরানো হচ্ছে, নানা সমস্যা তৈরি হচ্ছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। আপনার কাছে শেষ পর্যন্ত কি হয়? শুধু আপনার ব্যাংক নয়, আপনি বলছিলেন আরো 15-16টি ব্যাংক এই ধরনের সমস্যা ফেস করছে, তারা এখন নতুন করে কোনো ঋণ দেওয়ার সাহসই আপনারা পাচ্ছেন না, অথচ ব্যাংকের কাজই হলো অর্থ নেবেন এবং ঋণ দেবেন, সেটার থেকে মুনাফা নিয়ে আপনারা আপনাদের যারা আমানত রাখছে তাদের মধ্যে বিনিয়োগ করবেন, বিতরণ করবেন। এই অবস্থা থেকে উত্তরণ কি সম্ভব? আপনি যেটা বললেন ঋণ দেওয়ার সাহস পাচ্ছেন না, ঋণ দেওয়ার সাহস আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো ফিনান্সটা নাই এখন, সক্ষমতা এখন ততটা নাই, 1 নাম্বার। আর যখনই আপনি একটা ঋণ দিবেন তখন সেটার পিছনে আপনাকে অনেক লোককে কাজ করতে হয়, স্ক্রুটিনি করা, ঋণটা কিভাবে দিবেন, সে কি কাজ করবে, সবকিছু অনেক কাজ থাকে এখানে। ওইখানে কাজ করতে গিয়ে আমার এখন যে প্রবলেমগুলো আছে রিকভারি করা, এবং যারা এখন বর্তমানে যারা একটু প্রবলেম আছে তাদেরকে
কিভাবে নার্সিং করতে হবে সেটার উপরে আমাদের যদি কিছুদিন 2-3 মাস 4 মাস আমরা সময় দিই, তাহলে ব্যাংকটা বেটার হবে। নতুন পার্টির থেকে এটা অনেক বেটার হবে। তারপর আস্তে আস্তে 3-4 মাস পরে একটু মোটামুটি একটা সাইজে আনার পরে একটা জায়গায় আসতে পারলে তখন আমরা হয়তো আবার নতুন করে দেওয়া আরম্ভ করবো। কিন্তু ওভারঅল যদি আমরা কথা বলি ব্যাংকিং সেক্টরের, মালয়েশিয়া ব্যাংকিং সেক্টরের যে সংস্কার সুশাসনের কথা বলা হচ্ছে, নতুন গভর্নর এসেছেন, তিনি বলছিলেন যে সরকারি ব্যাংকের উপর তাদের নিয়ন্ত্রণ নেই, বেসরকারি ব্যাংকের উপর তারা নিয়ন্ত্রণ রাখেন। এই ধরনের দুই ধরনের ব্যবস্থাপনা খুব বেশি দেশে নেই, যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অন্য ব্যাংকের উপর খুব বেশি খবরদারি করতে পারে না সরকারগুলো, তাদের নিয়োগ কিংবা অন্য সবকিছু মিনিস্ট্রি থেকে হয়, প্রশাসনিকভাবে হয়। এই ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজিয়ে পুরো একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার কিনা? দেখেন, এটা খুব ভালো একটা প্রশ্ন আপনার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সাহেব ইজ এ ভেরি ট্যালেন্ট মানুষ, অসম্ভব জ্ঞানী মানুষ। উনি ওয়ার্ল্ড ব্যাংকও ছিলেন, এফএম ছিলেন। ওনাকে যার জন্য গভর্নর করা হয়েছে, ওনার বয়স কিন্তু 72 আমরা যতটুকু জানি। বাট ওনার যে অনেস্টি, সিনসিয়ারিটি এবং মানে কাজের অভিজ্ঞতা, উনি সেই সাথে সাথে কিছু লোক ওনার সাথে বসানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের এবং ইকোনমিক সাইড থেকে, যেমন এনবিআর চেয়ারম্যান সাহেব ইজ এ ভেরি ডাইনামিক লোক, সালাউদ্দিন সাহেব ইজ ভেরি ডাইনামিক লোক, একসময় গভর্নর ছিলেন। উনাদের এই কয়েকজনের সমন্বয়ে যেই প্রবলেমগুলি আপনি বললেন, আগে যে বাংলা সরকারি ব্যাংকগুলির কোনো খবরদারি ওনা করতে পারতো না, এটাও নিশ্চয়ই একটা কারণ ছিল, ছিল। কারণ তাদের নিয়োগগুলো হতো মিনিস্ট্রি থেকে। তো এখন ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস সাহেব, উনি তো নোবেল বিজয়ী একজন মানুষ, সারা পৃথিবী ওনাকে সমাদৃত, তিনি নিজেও একজন ব্যাংকার, সারা পৃথিবী ওনাকে, উনি নিজেও একজন ব্যাংকার, উনি খুব ভালো জানেন, সারা পৃথিবী ওনাকে সমাদৃত করে। উনি প্লাস আপনার গভর্নর সাহেব প্লাস সালাউদ্দিন সাহেব, এনবিআর চেয়ারম্যান সাহেব, এনারা যে একটা সুন্দর সমন্বয় করে করতে পারে, এগুলিকে মডিফাই করে ওনারা করে নেবেন। এবং আমার বিশ্বাস ওনারা যদি সব দিক থেকে একটু সহযোগিতা পান, তাহলে ওনারা এটা করে নেবেন। এবং ওনাদের, আমিও তো বুঝি না ওনাদের সব মতো দিক বলতে, কিন্তু আপনাদের মতো বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, তারাও কিন্তু অন্তর্ভুক্ত। আপনারাও এদের থেকে বেশি সব দিক থেকে বললাম যে সরকারি সব দিক থেকে, মিনিস্ট্রি এবং সরকার অন্য ডিপার্টমেন্টে তো আছে। আর আমরা তো মনে করেন, আমরা তো মনে করেন সরকার যেটা করে দিবে, সরকার চিন্তা ভাবনা করে করবে, সেটা আমরা মানতে বাধ্য না। তো ওনারা যদি এরকম একটা সুন্দর সমন্বয় করে বসেন করেন, তাহলে এটা সম্ভব। এভরিথিং ইজ পসিবল, কোনো কিছুই অবাস্তব কিছু না, অসম্ভব কিছু না, এভরিথিং ইজ পসিবল। এখন যারা সহযোগিতাটা তারা পাবেন সেই ক্ষেত্রে, অফকোর্স। আমি সেদিন মানে আমি আসার 3-4 দিন আগে, মানে 12 তারিখ না 11 তারিখ, আপনার ব্যাবের নতুন কমিটি তৈরি হয়েছে। আগে তো আপনাদের চেয়ারম্যান ছিল প্রায় 17 বছর, তো এখন নতুন ব্যাব কমিটি তৈরি করছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ব্যাবের। দে আর ভেরি ডাইনামিক লোক। একজন তো আপনার ইসলাম ব্যাংকের এমডি ছিলেন, আরেকজন এশিয়া ব্যাংকের চেয়ারম্যান রফ সাহেবের ছেলে রোমরফ সাহেব, আর সরকার সাহেব হলো আপনার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। তো প্লাস অন্য যারা চেয়ারম্যান ছিলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে একটা সুন্দর জায়গায় নেওয়ার জন্য। মানে একটা বিষয় আপনার কাছে একটু জানি নজরুল ইসলাম স্বপন ভাই, আগেও যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন কিংবা বিভিন্ন জায়গায় যারা ছিলেন, তারাও কিন্তু জ্ঞানী ছিলেন। তাদের মধ্যে কিন্তু ডক্টর আতিউর রহমানের মতো গভর্নর ছিলেন, অর্থনীতিবিদরা ছিলেন, তারা তো সবাই ছিলেন। কিন্তু তাদের সময় আমরা অনেক সময় দেখেছি রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে, তাদের সময় দেখেছি টাকা পাচার হয়ে যাচ্ছে। তার মানে অর্থনীতিবিদ এখানে তাদের মেধা নিয়ে কিন্তু সমস্যা না, সমস্যার জায়গাটা হলো নৈতিকতা, আন্তরিকতা কিংবা দেশপ্রেম, সেখানে সমস্যা। সেই জায়গাটাতে কতটা আশাবাদী হতে পারছেন? মেধা সবকিছু ছিল, কিন্তু ওনারা, আমার মনে হয় আর কি, ওনারা পারেন নাই করতে। আচ্ছা, ওনাদের বিভিন্ন কারণে বিভিন্নভাবে ওনাদের উপর চাপ ছিল, কিংবা ওনাদেরকে করতে দেওয়া হতো না। আমলাতান্ত্রিক যে জটিলতা ওনারা ভোগ করতে পোহাতে হতো, সেটার জন্যই ওনারা হয়তো করতে পারতেন না অনেকে। যেমন আতিউর রহমান সাহেব ইজ এ ভেরি ডাইনামিক লোক, ভালো মানে ইকোনমিস্ট, সালাউদ্দিন সাহেব, ওনারা সবাই যতজন ছিলেন, বাট ওনারা করতে পারেন না ওই সমস্ত কারণেই। উপর থেকে অন্যভাবে মনে হয় আর কি আমার কাছে, তাই নাইলে ওনারা করবেন না কেন?
এত যাদের লোক, ওনাদের তো না করতে পারার কথা না। জি বাট ওনা এই যে রিজার্ভ চুরি হয়ে গেছে, এটা কি ধরা পড়ার কথা না? এটা কি হওয়ার কথা? এটা কোনোভাবে হওয়ার কথা না। মানে এমন একটা চক্র এখানে কাজ করে যে ওনারাও সেই চক্রের কাছে বলি হয়ে যায়। জিম্মি হয়েছিলেন। জি, রাইট, জি। এক্স্যাক্টলি। নিঃসন্দেহে আপনাদের সামনে চ্যালেঞ্জটা অনেক বড়, এবং বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে এখন ব্যাংকিং সংস্কার খাতে আপনারা সহযোগিতা করতে হবে সরকারকে। রাইট, এক্স্যাক্টলি। এবং আমি একজন দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আমরা একটু দর্শক আপনার টেলিফোনটা নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। তখন ভাই, আমার নাম বাবুল, জি প্রাক্তন আইডিয়া প্যারেল। আমার নাম্বার 347-248-8877। নাম্বার বলতে হবে না, আপনার প্রশ্নটি করুন, আপনাকে আমরা প্রশ্নটি নিতে চাই। শরণ ভাই, আপনাকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার কারণে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি চিনতে পেরেছেন আমার নাম বাবুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি থ্যাংক ইউ বাবুল ভাই। তিনি সম্ভবত শুভেচ্ছা জানানোর জন্য এই টেলিফোনটি দিয়েছিলেন। আমি একেবারে ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই, সেটা হলো কঠিন একটা সময়, কঠিন একটা দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে এক্সিম ব্যাংকের এই বেহাল দশা থেকে এক্সিম ব্যাংকের উত্তরণের জন্য আপনি চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। দর্শক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, এই সময়টাতে, এই কঠিন দায়িত্ব চলাকালীন সময়ে আপনার নিউ ইয়র্কে অবস্থানের কারণটা? অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্রশ্ন করছেন। আমি আসলাম 16 তারিখ রাতে 11টা দিয়ে নামলাম। আমি এসে আমার মোবাইল খুলে দেখি যে মোবাইলের মধ্যে আমার ঢাকা থেকে মেসেজ পাঠালো আমি নাকি এই দেশে পালিয়ে চলে আসছি। আচ্ছা। এবং আরও বললো আমি এমিরেটসের টিকিট করা ছিল, এমিরেটস থেকে আমাকে মানে বোর্ডিং দেওয়া হয়নি, ইমিগ্রেশন দেওয়া হয়নি। দেন আমি আবার কাতারের টিকিট করে চলে আসছি। আসলে আমার টিকিটটা আরও 1.5 মাস আগের করা। আমার ছেলে এখানে থাকে, ছেলে নিউ ইয়র্কে থাকে, মাস্টার্স করে এবং সে একটা ভালো জব করে। আর আমার মেয়ে এখান থেকে ডাক্তারি অলরেডি শেষ করে ফেলছে। সে আলবার্ট আইনস্টাইন থেকে আপনার খুব ভালো রেজাল্ট করছে, আলবার্ট আইনস্টাইন থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সো আমার মেয়ে বিয়ে হয়েছে বছর 3 হলো, তার হাজব্যান্ড আছে এখানে, ও পিএইচডি করতেছে। আমি প্রতি 3 মাস 4 মাস পরপরই আসি ওদেরকে দেখতে, 10-15 দিন 18 দিন আমি থাকি ওদের সাথে। আচ্ছা। জাস্ট আমি এটা বলতে পারি আমার কাজের একটা রিল্যাক্স নেওয়ার জন্য আসি, একটু রিল্যাক্স হওয়ার জন্য, অ্যাজ ওয়েল এজ আমি ওদেরকে, আফটার অল আই এম ফাদার, ওদেরকে আমার দেখাশোনা করার একটা দায়িত্ব আছে। আর ওরা এখানে থাকে বিদেশে একা একা, ওদের আমি আমার ওয়াইফ সহ আসি। কখনো কখনো ওয়াইফ হয়তো আরো 1-2 মাস থেকে যায় বেশি, আমি চলে যাই। কখনো ম্যাক্সিমাম সময় 2-3 মাস বেশি থাকে ওদের সাথে। আমি 10-12-15 দিন 16 দিন 17-18 দিন থেকে আমি চলে যাই। কিন্তু আমি আসার পরে আমি কেন দেশ থেকে আসবো? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো কিছু করি নাই। আমাকে 28 তারিখে সম্ভবত গভর্নর সাহেবের সাথে আমাদের একটা মিটিং হলো, আমাদের ব্যাংকের ডাইরেক্টররা সহ। উনি আমাদেরকে বললো যে আপনারা আমি বোর্ড ভেঙে দিচ্ছি, নতুন বোর্ড করে দিচ্ছি, আপনারা এখান থেকে 3-4 জন থাকবেন, আর আমি আমার তরফ থেকে আমি 2 জনকে দিব। কোন 2 জন দিব উনি কিছুই বলেন নাই। এটা দুপুর 1টা বাজে। তখন 5টার সময় মেসেজ পেলাম উনি আরও 2 জন লোককে দিল। একজন বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর রিটায়ার্ড, আর একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। তো ওনাদের 2 জনকে দিয়ে আমাদের 3 জন সহ দিল। আমাদেরকে বললো, আপনার ওই দিনই বললো আমাদেরকে যে আপনারা যেহেতু প্রাইভেট ব্যাংক, আপনার শুক্র শনিবার যে কোনো দিন বোর্ড করে ফেলবেন। তো আমি বললাম যে স্যার শুক্র শনিবার তো বন্ধ, কেন? প্রাইভেট ব্যাংকে কোনো অসুবিধা নেই শুক্র শনিবার বোর্ড করতে। অ্যাকর্ডিংলি আমি শুক্র শনিবার বোর্ড করলাম। বোর্ড করে এরপরে আমি 3টা বোর্ড করলাম। এরপর ছাড়া আমি আপনার ঢাকার ম্যানেজারদের সাথে একটা মিটিংও করলাম। আমি মানে সবাইকে, আমাদের নতুন বোর্ডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানানো, মানে মেসেজটা দেওয়া। আর ব্যাংকে আমাদের যে এখন আপনাদের রেগুলার দায়িত্ব, আপনি নতুন চেয়ারম্যান পালন করছিলেন, পরিচিত হওয়া প্লাস আসার পরে কি ঘটলো সেটা জানতে আছি এরপরে। না, সেটাই বলছি আপনাকে। তো আমি আসলাম, এসে দেখি যে আমার নামে এটা, আমি কেন আর পালায় আসবো এখান থেকে? আমার তো কোনো অন্যায় করি নাই, আমার লাইফের কোনো এই সমস্ত নইসেন্স কিছুই নাই। কোনো ব্যাংকের সাথে আমার কোনো রকম, আমি ব্যাংকে করি 6-7টা ব্যাংকে ব্যাংকিং করি, কিন্তু কোনো ব্যাংকে আমার গার্মেন্টস আছে, আমার কিছু ট্রেডিং আছে, আমি তো কোনো ব্যাংকের সাথে আমার কোনো ধরনের কোনো নইসেন্স নাই।
আর আমার ব্যাংকের সাথে তো আমাকে গভর্নর সাহেব আমাদেরকে ভোট করে দিয়েছেন, তা আমি ওখান থেকে পালায় আসবো কেন? আমার তো পালায় আসার কোনো কারণই থাকতে পারে না। এইটা একটা মহল। এখন আমার আগের চেয়ারম্যান সাহেব কি কোনো ক্ষোভ নিয়ে করতেছে না অন্য কোনো করতেছে, আমি বুঝতে পারি নাই, আসলে আমার বুঝতে পারি না কেন করছে এটা। তার মানে আপনার নামে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আপনি পালিয়ে এসেছেন, কিন্তু আপনি এই আমাদের এই শুধু অনুষ্ঠানে পালিয়ে আসা না, আমি ঢাকা থাকতেও বিভিন্ন রকম প্রোপাগান্ডা হয়েছে। আমি জোর করে ক্ষমতা দখল করছি ব্যাংকে, আমি তো জোর করে যাই নেই। আমার তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব মানে আমাদেরকে করতে বলছে, তো উনি মেসেজ পাঠিয়ে দিয়েছে এমডির কাছে যে ইমিডিয়েট মানে কমিটি ফর্ম করার জন্য। আমার তো কোনো এখানে কিছু নাই, আমি তো কোনো মাফিয়া না। থাকলে তো আমি বহু আগে 5ই আগস্টে যখন নতুন মানে গভর্নমেন্ট তৈরি হলো, নতুন মানে পতন হলো সরকারের, নতুন সিস্টেম তৈরি হচ্ছে 8ই আগস্ট, তখনই তো আমি গিয়ে দখল মানে আপনি আশ্বস্ত করছেন যে আপনি ফিরে যাচ্ছেন এবং ফিরে গিয়ে আপনি এক্সিম ব্যাংকের দায়িত্ব যে আমি টিকিট আগে আনার জন্য চেষ্টা করতেছি। 27, 28, 26, 27, 28 যে কোনো দিন আমি 28, 29 যেদিনই টিকিট পাবো সেদিনই আমি ব্যাক করব। জি, অনেক ধন্যবাদ নজরুল ইসলাম স্বপন ভাই, আপনার ব্যক্তিগত সময় থেকে আপনি আমাদেরকে সময় দিলেন। আমি অনেক থ্যাংক ইউ টু TVN 24 কে যে আমাকে আপনারা ডেকেছেন এবং আমার থেকে ব্যাংকিং সম্বন্ধে জানলেন। সো আমরা আশা করি যারা অডিয়েন্স আছেন ওদেরকে বলবো আমাদের ব্যাংকে আমরা হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা খুব প্রচন্ড পরিশ্রম করতেছি, যদিও আমার ব্যাংকে এত সময় দেওয়ার কথা না, কিন্তু আমি এখন আমার 60% সময় ব্যাংকে দিচ্ছি। জাস্ট আমরা ব্যাংকের থেকে এই জন্য কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিও নেই না। ব্যাংকে মানে আমি যতক্ষণ ব্যাংকে কাজ করি সেজন্য ব্যাংকের থেকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আমার দরকার নেই। ব্যাংকটা সুন্দর চলুক, সবাই ভালো জানুক, ব্যাংকটাকে আগের মতো চলে যাক, সব মিলে বাংলাদেশের অর্থনীতিটা সুসংহত। আপনাদের জন্য শুভকামনা থাকলো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর যখন ফিরবো তখন কথা বলবো রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট 2024 নিয়ে। আমাদের সাথে যুক্ত হবেন এই সামিটের অর্গানাইজার মোহাম্মদ কাদের CIP। দেখার আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল। আমরা কথা বলবো এই পর্যায়ে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট 2024 এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন এই সামিটের অর্গানাইজার মোহাম্মদ কাদের CIP। আমরা সরাসরি তার সাথে আলোচনা চলে যাচ্ছি। কাদের ভাই, আপনারা যে সামিটটি করছেন খুব চমৎকার একটি নাম দিয়েছেন রিবিল্ড বেটার বাংলাদেশ, যেটি এখন পুরো বাংলাদেশিদের এই প্রত্যাশা যে নতুন করে বাংলাদেশ পুনর্নির্মাণ করা, এবং এই পুনর্নির্মাণ অর্থনৈতিকভাবে হচ্ছে, রাজনৈতিকভাবে হচ্ছে, প্রশাসনিকভাবে হচ্ছে, নানাভাবে হচ্ছে। আপনারা এই সামিটের মাধ্যমে কোন ধরনের বাংলাদেশকে রিবিল্ড করতে চান? আপনি জানেন যে 5 অগস্টে বাংলাদেশের যে মুভমেন্ট, ছাত্র জনতার মুভমেন্ট, এর পরবর্তীতে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত ধারণা আর কি, লাইক আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা এই মুহূর্তে স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন যাকে বলে, এখন আমরা সিটিজেন হয়ে গেছি আর কি, আমরা মনে করি যে একজন সঠিক ব্যক্তির হাতে আছে। সেই জন্য এখানে আমরা নিউ ইয়র্কে যারা আছি, লাইক আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আপনি জানেন আমি হার্ভার্ডে পড়াশোনা করেছি বা এখন আমি স্টুডেন্ট হিসেবে আছি ওখানে, মাস্টার্স এখনই শেষ হয় নাই। আমার কিছু ফ্রেন্ড আছে হার্ভার্ডে পড়ে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ে, কালোরাডো স্টেট ইউনিভার্সিটিতে পড়ে। আমরা সবাই মিলে চিন্তা করলাম যে কিভাবে আমাদের চিন্তাটা আমাদের মাননীয় যে চিফ অ্যাডভাইজার সাহেব আছেন ওনার সাথে শেয়ার করা যায়, অথবা আমরা কি করতে পারি। ওরা তো সরকারিভাবে আছেন, গভর্নমেন্টের মধ্যে আছেন, আমাদের নাগরিক হিসেবে তো সামাজিক দায়িত্ব থাকে। সেটা থেকে মূলত আমরা চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশটাকে নতুনভাবে রিফর্ম করা দরকার, আপনি জিনিসটাকে একটু খেয়াল করলে বুঝবেন, এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজটা হলো কি যে একটা ভঙ্গুর জিনিসকে রিবিল্ড করে দেওয়া, রিফর্ম করে দেওয়া। সেজন্য মূলত আমাদের একটা সামিট আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। এখানে আমাদের লাইক ইউনিভার্সিটি, যেগুলো হাইলি রেপুটেড ইউনিভার্সিটি, ওগুলোতে যারা পড়াশোনা করে এবং কিছু আমাদের ছোট ভাই বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, ওরা পাশাপাশি হলো আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা অনেক বছর লাইক 30-40 ইয়ার্স বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছেন। এই স্কুল উইথ দ্য এডুকেশন সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, হেলথ সেক্টর, অনেক কিছু হতে পারে। বাংলাদেশের এই সেক্টরগুলোতে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে ইন টার্মস অফ লাইক আমেরিকা,
ইউনাইটেড কিংডম অথবা জার্মানির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, বাংলাদেশে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। যারা এই জিনিসগুলোতে অনেক কোয়ালিফাইড, আমরা চাচ্ছি যে ওদের বয়সটাকে আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজারের পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন আপনি ধরে নেন একজন ব্যক্তি লাইক 30 ইয়ার্স ধরে সে ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করে, সে হয়তো হার্ভার্ড থেকে ফার্মাসিউটিক্যালে পিএইচডি করেছেন, ফার্মাসিউটিক্যাল নিয়ে সে কাজও করছেন, কিন্তু সে কখনো তার আইডিয়াটা বাংলাদেশে শেয়ার করতে পারেন না, কারণ তার অ্যাক্সেস নাই। সে অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু সব ব্রিলিয়ান্টটা কিন্তু অ্যাক্সেস পায় না। এটা গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। যেহেতু আপনি জানেন আমি গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের হেলথ কেয়ার কমিটির বর্তমানে চেয়ারম্যান হিসাবে আছি। সো আমার মনে হলো যে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার এই যে 24 আমাদের সেপ্টেম্বরের যে প্রোগ্রামটা সকাল 9টা থেকে রাত 9টা, এই টোটাল সেশনটাই ছিল গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের। ওদের বিভিন্ন প্রোগ্রাম হবে, মেইন স্ট্রিমের প্রোগ্রাম, লাইক এখানকার চেস ব্যাংক, এসবিএ, নর্থওয়েল হসপিটাল, এরাও ওখানে কন্ট্রিবিউট করবে। তখন আমাদের এখানকার যে সম্মানিত আমাদের প্রেসিডেন্ট গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের মিস্টার মার্ক জেফরি, ওকে আমি রিকোয়েস্ট করলাম, দেখো তুমি লাস্ট 40 ইয়ার্স ধরে চেম্বার করতেছো, চালাচ্ছ, বাংলাদেশের সাথে মেডিকেল অলমোস্ট 50 ইয়ার্সের বাইলিটারাল রিলেশন চলতেছে, তোমরা কি করতেছো আমাদের জন্য? তোমাদের তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। টপ অফ দিস দেখো, এই 5th অগাস্টে যখন মুভমেন্টটা বাংলাদেশ হয়, আপনি জানেন এখানে ইউএসএ 44 জন কংগ্রেসম্যান, সিনেটর, ইভেন আমাদের ডিপার্টমেন্ট স্টেটের বর্তমান যিনি চিফ আছেন উনি পর্যন্ত সবাই এটার পক্ষে কিন্তু ওরা সমর্থন দিয়েছিলেন। ইভেন আমাদের যিনি নিউ ইয়র্ক সিটি মেয়র আছেন মিস্টার এরিক অ্যাডামস, উনিও এটার পক্ষে সমর্থন দিয়েছেন। ওরা ফেসবুকে বিভিন্নভাবে চাকসুমার থেকে শুরু করে অনেকেই বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন যে নিয়মতান্ত্রিক আন্দোলনে যাতে কোনো দমন পীড়ন না হয়। এখন দেখ, একজন ব্যক্তি এই লেভেলের ব্যক্তি যখন একটা জিনিসকে সাপোর্ট করে অথবা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা সোশ্যাল মিডিয়াতে জানায়, এটা কিন্তু ম্যাস সিটিজেনের জন্য অনেক বড় সাহসের ব্যাপার হয়। ওরা যখন এটাকে সাপোর্ট করতেছে, তখন আমি মার্ক জেফরিকে বললাম, তোমার এই সারাদিনের প্রোগ্রাম থেকে অ্যাটলিস্ট তুমি 2 আওয়ার্সের একটা সেশন আমাকে দাও, যেখানে আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশ নিয়ে কাজ করবো। এবং এখানকার যে 44 জন সিনেটর অথবা কংগ্রেসম্যান, ইউএস সিনেটর যারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছে, ওদেরকে আমরা একটা সম্মান জানাতে চাই। তখন ও বললো যে তুমি কেন শুধু আমেরিকানদেরকে সম্মান জানাবা, তোমার এখানে যে সমস্ত স্টুডেন্টরা নিহত হয়েছে ওদেরকে তো তোমার সম্মান জানানো উচিত। তখন এই গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স এবং আমার একটা ফাউন্ডেশন আছে, আইএম বাংলাদেশ ফাউন্ডেশন, আমরা মিলিতভাবে চিন্তা করলাম যে ইটস ওকে ফাইন, লেটস মুভ, আমরা এটাকে একটা প্রোগ্রাম করি, বাংলাদেশের যারা শহীদ হয়েছেন ওদেরকে সম্মান জানাই, যারা আহত হয়েছেন ওদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা চিন্তা করি। আর পাশাপাশি হলো যারা বিভিন্ন সেক্টরে ব্রিলিয়ান্ট লোকজন আছেন ওদের থেকে আমরা পরামর্শ নেই যে বাংলাদেশটাকে আসলে কিভাবে রিফর্ম করা যায়, বিভিন্ন সেক্টরগুলোকে কিভাবে রিস্ট্রাকচার করা যায়, ওখান থেকে মূলত আমাদের এই আইডিয়াটা আসা আর কি। আমাদের এই মুহূর্তে যেটা প্ল্যান ইটস লাইক দ্যাট, ধরেন আপনি ফার্মাসিউটিক্যাল, আমাদের এখানে যিনি কি নোট স্পিকার হিসেবে থাকবেন, হিজ নেম ইজ সাবির উদ্দিন মির্জা, হি ইজ দ্য সিনিয়র ফেলো ইন দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি, উনি পিএইচডি করেছেন ওখান থেকে। উনি আমাদের একজন স্পিকার ফার্মাসিউটিক্যালের জন্য, এরকম এডুকেশনের জন্য, পলিটিক্যাল রিলেশনের জন্য অথবা বাইলিটারাল ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্টরে বিভিন্ন স্পেশালিস্ট যারা, লাইক আমার কানাডা থেকে হাসান হাবিব নামে এক ভদ্রলোক আসবেন, হি ইজ লাইক দ্য সুপার ট্যালেন্ট গাই, হি ডিড হিজ ফিল্ড লাইক দ্য লাস্ট 40 ইয়ার্স। আমার লন্ডন থেকে শেখ শারিকুল আমিন নামে এক ভদ্রলোক আসবেন, হি ডিড লাইক অ্যানাদার 20 ইয়ার্স, অল আর দ্য এক্সপার্ট পিপল। সো আমরা এরকম 10টা সেক্টরে 10 জনকে নিয়ে আমরা 10টা স্পিচ নিব, এটাকে একটা স্মারকলিপি আকারে আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারকে দিব যে আমরা এই 10 জন কি বাংলাদেশী? হ্যাঁ, যেহেতু বাংলাদেশকে রিফর্ম করা, এই 10 জনই বাংলাদেশী, কিন্তু বাংলাদেশের সাথে বাইলিটারাল রিলেশনটাকে আমাদের পরায়ণটা কিভাবে দেখতে চান সেটার জন্য আপনি অবাক হবেন, আমাদের সাথে নেপালের প্রেসিডেন্ট, মাই অ্যাপোলজি, নেপালের প্রাইম মিনিস্টার, কঙ্গোর প্রাইম মিনিস্টার এবং হলো গায়ানার যে বর্তমান প্রেসিডেন্ট আছেন ডক্টর ইরফান আলী, হি ইজ অলসো ডক্টর, উনি 3 জন আমাদেরকে কনফার্ম করছেন যে আমাদের প্রোগ্রামে থাকবেন শুধু বাংলাদেশকে এন্ডোর্স করার জন্য। ওরা ডক্টর ইউনূসকে পছন্দ করেন যে আমরা বর্তমান তোমাদের বাংলাদেশে যে হ্যান্ডে আছে, আমরা চাই তোমাদের পুরানো সব ভুলে যাও, তোমরা নতুনভাবে বাংলাদেশকে রিফর্ম করো, রিবিল্ড করো, আমরা তোমাদেরকে এন্ডোর্স করতে ওখানে আসবো, আমরা চাই আমাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাংলাদেশের সাথে অনেক ডেভেলপ হোক। এইভাবে আর কি আমাদের প্রোগ্রামটা হবে 24 সেপ্টেম্বর বিকাল 6টায় নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইস হোটেলে। আচ্ছা, বেশ অনেক বড় একটা পরিকল্পনা আপনাদের, আপনারা চাইছেন যে আপনাদের এই সামিট থেকে আউটকাম গুলো বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তাদের হাতে তুলে দিতে, কোন পথে বাংলাদেশ গেলে প্রবাসীরা যারা বাইরে আছেন, বাইরের দৃষ্টিতে দেখছেন, তাদের দৃষ্টিটা তাদের কাছে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া। খুব চমৎকার একটা উদ্যোগ। আপনারা সেখানে এজেন্ডা রেখেছেন 4টা, রাইট? এই 4টা এজেন্ডা সম্পর্কে একটু জানতে চাই। ওকে, আমাদের ফার্স্ট যে এজেন্ডাটা আছে সেটা হলো রিফর্ম বাংলাদেশ,
লাইক বাংলাদেশে কীভাবে রিফর্ম করা যায় সেটা অলরেডি আমি বলেছি। এটা সেকেন্ড এজেন্ডা হলো, আপনি জানেন বাংলাদেশ ইউএসের সাথে বিজনেস করে অনেক বছর, লাইক বাইলেটারাল রিলেশনের মাধ্যমে ওরা বাংলাদেশ এক্সপোর্ট করে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা ফ্যাসিলিটি দরকার, যেটাকে আমরা বলি জিএসপি ফ্যাসিলিটি। যদি জিএসপি ফ্যাসিলিটি থাকে তাহলে বাংলাদেশ যখন ইউএসএতে কোনো মালামাল এক্সপোর্ট করবে, ইউএসের বাইরেরা ওটা কম ট্যাক্সের মাধ্যমে এই মালামালটা ইউএসএতে ইন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্ডার অনেক বেড়ে যাবে, বাংলাদেশের এক্সপোর্ট কোয়ালিটিটাও বেড়ে যাবে। বাংলাদেশে দেখা গেলো যে এক্সপোর্টের কারণে ওদের ফরেন রেমিটেন্সটা, ফরেন ইনকামটা অনেক বাড়বে, বাংলাদেশে অনেক রকম লাইক জব ক্রিয়েট হবে, ছেলেমেয়েরা জব করতে পারবে। সো আমরা ইউএসএ যেহেতু বিভিন্ন পলিসি মেকার এবং হাই অফিসিয়াল আমাদের এই প্রোগ্রামে থাকবে, লাইক কাস্টমার্স বর্ডার প্রোটেকশনের হয়তো সিও থাকতে পারে ওখানে। আমরা অলরেডি চাক সুমার, আপনি জানেন ইউএস সিনেটর, ইজ ওয়ান অফ দ্য কি গাই ইন ইউনাইটেড স্টেটস, মেজরিটি লিডার, ওনাকে আমরা ইনভাইট করেছি। আমরা আরও এরকম হাই প্রোফাইল যারা আছেন ওদেরকে ইনভাইট করেছি। আমরা চাচ্ছি যে ওরা যখন এক টেবিলে থাকবে, বাংলাদেশ থেকে আমি আমাদের সম্মানিত যে ফরেন অ্যাডভাইজার আছেন ওনাকে, তহিদ সাহেব, ওনাকে আমি ইনভাইট করেছি, ইভেন আমি প্রপার চ্যানেলের মাধ্যমে ইনভাইট করেছি। আপনি জানেন আমি কিছুদিন আগে আমাদের এখানে যে পার্মানেন্ট মিশন আছেন জাতিসংঘের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, ডেপুটি যিনি, ওনার কাছে আমি ইনভিটেশন লেটার দিয়ে এসেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে অনেক প্রোটোকল মেনটেন করতে হয়, ডিপ্লোম্যাটিক অনেক কিছু মেনটেন করে একটা প্রোগ্রামে যখন একজন অফিসিয়ালকে যেতে হয় অনেক প্রোটোকল মেনটেন করতে হয়। বাট আপনাদের উদ্যোগটা, যেহেতু আপনারা এনআরবি এবং আপনারা অনেক রেপুটেড ইউনিভার্সিটি থেকে আপনারা রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করবো ওনাকে আপনার প্রোগ্রামে দেওয়ার জন্য, নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের প্রোটোকলটা মেনটেন করে আসতে হবে। আই বিলিভ মিস্টার তহিদ হুসেন, আমাদের যিনি ফরেন অ্যাডভাইজার, উনি যদি প্রোগ্রামে আসেন তাহলে আমরা একই টেবিলে আমরা সবাইকে কিন্তু নিয়ে আসতে পারতেছি। কাকে? আমাদের এখানকার যারা ইউএস এর পলিসি মেকার আছেন, যারা ডিসিশন মেকার আছেন, ওরা ইভেন বাংলাদেশের ওরা, তখন আমরা এখানে একটা ভয়েস রেজ করতে চাই। দেখো বাংলাদেশের এই মুহূর্তে জিএসপি ফ্যাসিলিটি খুব জরুরি দরকার। ইটস লাইক দ্যাট, কেউ না কেউ তো কথা বলতে হবে, জিএসপিটা যেহেতু প্রয়োজন, কাউকে না কাউকে ভয়েস রেজ করতে হবে। আর আপনার ইউএসএ এমন একটা জায়গা, এখানে যদি আপনি একটা সাউন্ড ক্রিয়েট করেন, ভয়েস রেজ করেন, এটা লাইক হলো কংগ্রেসে অথবা অ্যাসেম্বলিতে সব জায়গায় যায়। সো আমি চাচ্ছি যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থেকে জাস্ট আমরা কনভার্ট হয়ে এখন বিজনেসম্যান হয়েছি, আমাদের এই বয়সটা আমরা ওদের কাছে পৌঁছাইতে চাই যে বাংলাদেশে আসলে আমাদের জিএসপি ফ্যাসিলিটির দরকার। সো আলটিমেট আমরা আশা করি ওখানে যখন সবাই মিলে আমরা আলোচনা করব, বাংলাদেশের ডিসিশন মেকার, এখানকার ডিসিশন মেকার সবাই একসাথে থাকবে, আর আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, প্রাইভেট সেক্টরে একসাথে থাকবে, মেবি ইট উইল বি হ্যাপেন। ইভেন বাংলাদেশ যখন জিএসপি ফ্যাসিলিটি পেয়ে যায়, বাংলাদেশ কোথায় চলে যাবে না। সো আমরা ওইরকম একটা বাংলাদেশের ড্রিম দেখি, দীর্ঘদিন ধরেই নানা তদবির করছে, কিন্তু নিজেদের লেভেলে করছে, নিজেদের লেভেলে করছে। এইরকম একটা জায়গায় মিলে দুপক্ষ আমরা পাবলিক এবং প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরকে এক টেবিলে আনতে চাচ্ছি। এক টেবিলে এনে ইউএসএ যারা নীতি নির্ধারক আছেন, পলিসি মেকার আছেন, ওদেরকে আমরা পুশ করতে চাচ্ছি। এটা হতে পারে মানবিক ওয়েতে, হতে পারে ব্যবসায়িক হইতে, যে কোনোভাবেই হোক, যে তোমরা বাংলাদেশকে একটা হেল্প করো। হেল্প করার প্রয়োজন স্বার্থ হলো তোমরা জিএসপিটা ফ্যাসিলিটি বাংলাদেশকে দাও। ওকে, এই প্রোগ্রামে আপনাদের আমন্ত্রিত অতিথি কিংবা দর্শক যারা, তারা কারা হচ্ছেন? ওকে, এখানে আমন্ত্রিত অতিথি, আমরা এটা ওপেন প্ল্যাটফর্ম, আমরা অলরেডি ইভেন্টব্রাইট আপনি জানেন ওখানে রেজিস্ট্রেশন করা যায়। কেউ যদি গেস্ট হতে চায়, লাইক অডিয়েন্স যারা, এরকম ইভেন্টব্রাইট আমাদের ওপেন করা আছে, যারা দর্শক হতে চায় ওরা যে কেউ ওখানে রেজিস্ট্রেশন করতে পারে। বিসাইড দ্যাট আমাদের এখানকার যে সমস্ত স্টুডেন্টরা লাইক 5th অগাস্ট মুভমেন্টের সময় জড়িত ছিল, মোস্ট অফ দি স্টুডেন্ট অলরেডি ইনভাইটেড। আমরা বিলিভ করি বিভিন্ন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ওরা ওখানে থাকবে। পাশাপাশি সিনিয়র যারা, লাইক এটা তো স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন মুভমেন্ট ছিল, তো আমরা দুটাকে একসাথে করেই যেহেতু প্রোগ্রামটা করতেছি, এখানে সিনিয়র কিছু লোকজন আছেন। লাইক আপনি জানেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছেন, শাহ শহীদুল হক, হি ইজ লাইক দ্য কি পার্সন অফ দিস অর্গানাইজেশন। উনি একটা ডে প্যারেড করেছিলেন, ওটা থেকে আমি কি বুঝতে পারি যে বাংলাদেশের প্রতি ওনার একটা সফট কর্নার আছে। সো আমরা ওনাকে ইনভাইট করেছি। এখানে একটা সংগঠন আছে আমেরিকান বাংলাদেশ বিজনেস, লাইক আমেরিকান বাংলাদেশ বিজনেস চেম্বার, ওটা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার গিয়াস আহমেদ, বর্তমানে ওটার প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন হলো আসেফ বারি টুটুল সাহেব। আমরা ওদেরকে ইনভাইট করেছি। গ্লোবাল এনআরবি চেম্বার আছে একটা এখানে, আপনি জানেন যারা গ্লোবালি বাংলাদেশকে নিয়ে কাজ করে, ওটার প্রেসিডেন্ট আছে মিস্টার শাহনওয়াজ সাহেব, আমরা ওনাকে ইনভাইট করেছি। ইটস লাইক দ্যাট, আমি চাচ্ছি যে কিছু প্রমিনেন্ট ব্যক্তি যারা অনেক দিন ধরে বাংলাদেশকে নিয়ে কাজ করেন, চেম্বারকে নিয়ে কাজ করেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, ওরা সবাই এখানে আসুক। আপনারা আপনাদের কথাগুলি বলেন, ভয়েস একসাথে করার চেষ্টা করছেন, রাইট? এক্স্যাক্টলি। এবং একই সাথে যে আউটকামটা পাওয়া যাচ্ছে সেটা বাংলাদেশ এবং ইউএসএ যারা নীতি নির্ধারণের পর্যায়ে পলিসি মেকিং যারা করেন তাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেন। সবাই আসলে কি চায়? সবাই চায় যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা উন্নত বাংলাদেশ চাই, আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই আমরা, তাই তো? সবাই একটাই, কিন্তু এই মুহূর্তে সবার একটাই ইচ্ছা যে রিফর্ম করা হোক, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমারও তো একটা চিন্তা আছে, আমার বয়সটা কাউন্ট করা হোক। এখন নীতি নির্ধারক যারা আছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টে, দে আর ব্রিলিয়ান্ট, সুপার ব্রিলিয়ান্ট, নো ডাউট, বাট অ্যাটলিস্ট আমরাও তো কিছু বলতে চাই। সবশেষ একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হলো আপনারা এমন দিনে প্রোগ্রামটি করছেন, সামিটটি করছেন, যখন জাতিসংঘের
সাধারণ বিতর্ক জেনারেল ডিবেটটা শুরু হয়ে যাবে। বিশ্ব নেতারা সবাই থাকবে নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে আপনারা এই প্রোগ্রামটি করছেন। এই প্রোগ্রামটি ঠিক 24 তারিখে করার পিছনে কি এমন কোনো উদ্দেশ্য আপনাদের কাজ করেছে? বিশ্ব নেতাদের উপস্থিতি, বিশ্ব মিডিয়া থাকবে, এবং তার সাথে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তারপর আমরা শেষ করবো। ওকে, এখানে উদ্দেশ্যটা কাকতালীয়ভাবে অনেক কোইন্সিডেন্ট, অনেক কিছু মিলে যায়। লাইক 5th অগস্টের পরে সেপ্টেম্বর চলে আসছে, অগস্টের পরে সেপ্টেম্বর, এখন হলো ইউএনের প্রোগ্রাম। আর আমাদের গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের এই প্রোগ্রামটা অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। ও আমাকে প্রিভিলেজ দিয়েছে, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স মিস্টার জেফরি, সে আমাকে প্রিভিলেজ দিয়েছে যে তুমি বাংলাদেশটাকে নিয়ে কাজ করো। সো ওর প্রিভিলেজ বাংলাদেশের এই মুহূর্তে এটা দরকার, এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশকে রিফর্ম করা। সো সব কিছু মিলে যাও, যেহেতু বাংলাদেশের আমি হাই অফিসিয়াল থেকে পাচ্ছি, অন্যান্য দেশের হাই অফিসিয়াল থেকে পাচ্ছি, আমার মনে হয়েছে ইটস দ্য রাইট টাইম। সো আর ওই দিনটাই বেস্ট টাইম, কারণ ওই দিনে ডিবেটটা শুরু হবে আর আমাদের প্রোগ্রামটা 6টায়। সো ওরা ডিবেটে রিল্যাক্স হয়ে ডিবেট শেষ করে সবাই যাতে আমাদের প্রোগ্রামটায় জয়েন করতে পারে। আর ইউনাইটেড নেশনে যেখানে প্রোগ্রামটা, ওখান থেকে আমাদের ইটস লাইক 5 ব্লক, অ্যারাউন্ড 5 মিনিটস। সো ইজ দ্য রিনাউন্ড এবং সেফ হোটেল, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রোগ্রামগুলি এখানে হয়, নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইস। ওই সুবাদে আমাদের এই হোটেলটাই সিলেক্ট করা। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আপনারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন, সবাই বাংলাদেশের জন্য কাজ করেন, স্পেশালি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, স্টুডেন্ট আছে, আপনারা আমাদের সাথে একাত্মতা আসেন, এই প্রোগ্রামটায় জয়েন করেন। আমাদের প্রোগ্রামটা লাইভ স্ট্রিম হবে, আপনি প্রয়োজনে লাইভ স্ট্রিমের থেকে আপনার ভয়েস দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। ওই মতামতগুলোকে আমরা একসাথে করে আমাদের মাননীয় যিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টা, চিফ উপদেষ্টা আছেন আমাদের সম্মানিত প্রফেসর ইউনুস সাহেব, ওনার হাতে এগুলো আমরা পৌঁছায় দিব। অনেক চমৎকার একটি উদ্যোগ, এবং এটি যদি কার্যকর ভাবে আপনারা শেষ করতে পারেন, নিঃসন্দেহে সেটি বাংলাদেশের পুনর্গঠনে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। মোহাম্মদ কাদের সিআইপি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে। স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই টিবিএনকে, যারা এই প্রোগ্রামটার জন্য আপনি আজকে আমাকে ডেকেছেন, প্রোগ্রামটার পাশে দাঁড়াচ্ছেন। এটা হলো দেশপ্রেম, যে আপনি কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করেন। আপনি সবসময় বললেন যে না আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আপনার একটে বোঝা যাচ্ছে না, দ্যাটস মিন নাথিং, রাইট? যখন আজকের এই আপনার এই আমাকে ডেকে নিয়ে আসা অথবা এই প্রোগ্রামটা নিয়ে আপনার সাথে থাকা, দ্যাটস মিন টিবিএন 24 ইজ ফর বাংলাদেশ। যে কোনো বাংলাদেশের যে কোনো ভালো কাজের সাথে আসলে টিবিএন 24 আমরা সবসময় থাকার চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।